আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। বোনের মৃত্যু গল্পের 8 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আমি একটা মুচুর দিয়ে বললাম, তাসলিমা, এমনটা কি সত্যি সত্যি হবে? এই ছেলে এত ভয় পাচ্ছে কেন? আমি কি এখনো তোমাকে যে এখানে পাঠাইছি ওনার কাছে অভিযোগ করব তোমার নামে? আমি আস্তে করে বললাম, সরি স্যার, আমি তো ওর সাথে মজা করছি একটু। সামনে বড় বিপদ, এর জন্যই আগে একটু হেসে নেই। চুপচাপ নিজের কাজ করে কোনো কথা নেই। তাসলিমা বলল, এখন হয়েছে? শুনছিস স্যার কি বলল? আমি আগে থেকেই বলছি এত কথা না বলার। আগে থেকেই এখন বেঁচে ফিরে তারপর স্যার, আর তোর যদি 12টা না বাজায় আমার নামও রেদওয়ান না। দেখে নিস। সবার রক্তের জমা গলাটা নিয়ে পিছনের দিকে যেতে লাগলাম। এই চল আমরাও দেখি কি করি। আমি বললাম, কাজ করতে আসছি নাকি আমরা এখানে ধর্ষক? কিছুই তো বুঝতে পারছি না। আজাইরা কথা বলিস না তো, চল। গিয়ে দেখি অনেক বড় একটা মাঠ, তবে এক কোণারে ভিড় জমে আছে। আমরা গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, তবে আমাদের থেকে কিছুটা উঁচুতে। মেয়েটার চেহারা দেখে যাচ্ছে না, কাপড় দিয়ে চেহারা ঢাকা। রক্তের গামলাটা নিয়ে অপরে ঢেলে দিল। রক্ত দিয়ে মেয়েটার শরীর ভিজে একদম লাল হয়ে গিয়েছে। এর একটু পরে একটা ছেলে বড় একটা বালতি এনে মেয়েটার ওপর ঢেলে দিল। ওরে বাবা, এত দেখে ধুত। রক্ত পরিষ্কার হয়ে এখন মেয়েটার শরীরে দুধে সাদা হয়ে গিয়েছে। পরে পানি দিয়ে সব শরীর পরিষ্কার করে যেই মুখটা কাপড় উঠে ফেলল। দেখি তো আমি সত্যি ক্রাশ খাইছি। এত সুন্দর মেয়ে কি আজও এই পৃথিবীতে হতে পারে? আম্মু তো বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে বউ করতে। এখন তো এই মেয়েকে বউ করতে আমার খুব ইচ্ছা করছে। ঠোঁটের নিচে একটা তেল, আর অপরে দেখি তো একদম জাক্কাস লাগছে। আমার চোখের পাতা নড়ছে না। ওকে দেখে মনে হয় আমি আবার নতুন করে প্রেমে পড়বি। ধুর, আমার আবার নতুন করে প্রেম? আমি কি আগে প্রেম করেছি যে নতুন করে প্রেমে পড়ব? এটা তো আমার প্রথম প্রেম হতে যাচ্ছে। এটা কার বাসা আমার তো ভালোই করে জানা আছে। কি সব চিন্তা করছি আমি, উল্টাপাল্টা এসব আর চিন্তা করা যাবে না। এই ছেলে, এই ছেলে। আমি বললাম, কি কি হয়েছে? এভাবে ওর দিকে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, আমার প্রেমের ঘন্টা বেজে গিয়েছে। একটু আগে যে ছেলেটার মাথার কাটলা ছিল না। আমি বললাম, তো কি হয়েছে? এই মেয়েটাকে লাভ লেটার দেওয়ার কারণে এই অবস্থা করেছে। আমার চোখ তাড়া করে বললাম, কি? আর ছেলেটা আমাদের এইখানে যিনি নতুন এমপি হয়েছে তারই ছেলে। ও মা রে, আমাকে কেউ বাঁচাই রে, আমি এখানেই মরে পড়ে থাকবো হয়তো। কোনো জায়গায় আম্মু আমাকে পাঠিয়ে দিল, তবুও মনের ভয় দূর করতে বললাম, তাহলে এই মেয়েটাকে যার জন্য এত কিছু করেছে সবাই, যাকে আমরা প্রোটেকশন করতে এসেছি, তিনি আমাদের দেশের একমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী রিয়া ম্যাম। এই রে খাইছি রে, আম্মু ওকে বউ করতে বলেছে আমাকে। এখানে কি ভয়ঙ্কর! ওর কাছে গেলে তো আমার জীবন নিয়ে টানাটানি হতে পারে। যা হবার হবে পরে হবে, সামনে যা আছে তারই চিন্তা করে। আর আমি কেন হুদায় ভয় পাচ্ছি? এই আমি কিন্তু এখন স্যারের কাছে কমপ্লেন করব। একটু পর পর কি চিন্তা করিস? আমি বললাম, আরে আমি তো কাজের চিন্তা করছি, ওকে কিভাবে রক্ষা করতে হবে তারই। মাইক দিয়ে সবাইকে এখানে আসতে বলা হয়েছে, কি জানি এখন এখানে করবে। আমি বললাম, আচ্ছা তোর কি মরার ভয় করে না? তোরে যে আমি নিজে হাতে কখন মেরে ফেলি বলতে পারি না। এত কথা বলিস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারিস না? আমি বললাম, আমরা যেই কাজে আসছি সেটাই কখন হবে? ওরে বাবার সাথে কথা হবে আমাদের, আগে এগুলা শেষ হতে হবে। আমি বললাম, আমার না একটু ক্ষুধা পেয়েছে, কিছু আনছিস সাথে খাবারের মতো? ও আমার দিকে রক্ত লাল চোখে তাকিয়ে আছে। ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিয়ে বলল, নিয়ে খেয়ে মারা যায় এখানেই, নইলে আমাকে মেরে ফেল তুই। আমি একটা হাসি দিয়ে বললাম, ধন্যবাদ। আচ্ছা চকলেটটা তো খাই ছোটরা, তুই কি? স্যার ওরে বলেন মুখ বন্ধ রাখতে, নইলে ওকে আমি ওর কথা শুনে একটু বিনোদন লাগছে। থাক, ওর মতো কথা বলো। যদি নিজের কাজ ঠিক মতো না করে তাহলে ওরা ওকে জায়গায় ইন্টারেক্ট করে দিবে। আমি বললাম, স্যার আমাকে তো ভীতু ভাববেন না, আমার কিন্তু সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া আছে। এই পোলা তুই চলে আয়, তোরে লাগবে না। আমি বললাম, সরি স্যার, সরি, আর হবে না। না ফাজলামো না, একটু বেশি হয়ে যাচ্ছে, এখন একটু চুপ থাকে। একটু পর মাইক থেকে একটা আওয়াজ এলো, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, ভালো আছেন সবাই? সবাই সালাম নিল, সাথে আমিও নিলাম। তবে যাক, মন্ত্রীর মনটা অনেক ভালো, আমাদের সবাইকে সালাম তো দিচ্ছে। আমরা ছাড়া এখানে অনেক বড় বড় নেতারাও আছে। রিয়া বলল, আমাকে তো আপনারা সবাই চেনেন, এই তাসলিমা, ওনাকে না চেনার কি আছে রে? ওনার পরিচয় তো আমরা সবাই জানি, উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তোরে বকবক
বকবক করতে বলেছি উনি চুপ করে শোন কি বলে। তো আজকে আপনাদের সামনে আসলাম কেন জানেন? আমি আপনাদের সবার সেবা করতে চাই, সেই সুযোগটা আমাকে দিবেন না আপনারা? আমি বললাম আছে, দেওয়ার কি আছে, আপনি আমার ওপর করলেই তো আমার আর কিচ্ছু লাগবে না, চান্স পেলে বউ করে নেব। আমি সারা জীবন আপনার পাশে থাকতে চাই, এজন্যই আজকে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমি সারা জীবন চিরকুট হয়ে থাকব, কখনো বিয়ে করব না। আজকে রক্ত দুধ পানি এই তিনটা জিনিস দিয়ে আমি পবিত্র হয়েছি, তাই আমি সবাইকে অনুরোধ করে বলছি কেউ আমার পিছনে পড়ে থাকবেন না। আজকে যাকে এখানে মারা হয়েছে তিনি একজন মন্ত্রীর ছেলে, জানেন তো সবাই। আমাকে প্রপোজ করার কারণে ওকে মারা হয়নি, ছেলেটা 2টা মেয়েকে রেপ করেছে, এর জন্যই মারা হয়েছে। সবাইকে এখানে ডাকার কারণ এই কারণ, ইদানিং অনেক জায়গায় থেকে আমার বিয়ের প্রস্তাব আসছে, তাই আমি আমার মতো জানিয়ে দিলাম সবার সামনে। সো আমি কি বলছি মনে থাকবে তো সবার। আমি অল্প বয়সে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, তাই আমি চাই যে আজীবন আপনাদের সেবা করে কাটাতে চাই, এসব বিয়ে টিয়ে করে সময় নষ্ট করতে চাই না। রিয়ার এই কথা শুনে আমি বুকের মাঝে হাত দিয়ে পড়ে বসলাম। এই তোর কি হয়েছে রে? আমি বললাম তাসলিমা রে, আমার আম্মুর স্বপ্ন বুঝি আর পূরণ হলো না। কি হয়েছে কি বলবি তুই? আমি বললাম আমি ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গিয়েছি, এটা মাথায় রাখবি, আমার ওর জন্য কাজ করতে আইছি, আর এখানে কোনো প্রেম ভালোবাসা এসব চলবে না। আর আমার মনে হয় কি জানিস, উনি যা বলছে ভালোই হয়েছে। আমি বললাম ভালো না ছাই, আচ্ছা তুই বল তো, তুই একটা মেয়ে, তোর কি জামাইয়ের দরকার আছে না? আছে, স্বামী ছাড়া কোনো মেয়ে চলতে পারে না, হয়তো অনেকেই পারে, তবে তাদের মন পাথরে গড়ানো। আমি বললাম তাহলে রিয়া এই কথা বললো কেন? এই তুই কি বলছিস? উনি আমাদের ম্যাম হয়, রিয়া বলবে কেউ যদি শুনে বাড়িতে আর যেতে পারবে না, এখানেই কেটে রেখে দিবে। আমি বললাম ধুর ভাল লাগে না, যত সব ভেজাল শুধু আমিই পড়ে। আরে কই যাস? আমি বললাম বাসার ভিতরে আছি, ওর ডাকলে আর শুনতে পারবো না, এমনি মনটা ভেঙে একাকার হয়ে গিয়েছে। হেঁটে হেঁটে ভিতরে চলে গেলাম। আসলেই কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যায়, এগুলো হয়তো বাকি জীবনে আর পূরণ হবে না। আমার আম্মুর ইচ্ছা বুঝি আমার আর পূরণ করতে পারলাম না। আচ্ছা ওই মেয়েটা এমন বলল কেন? এখানে কোনো কারণ তো আছে, আবার হয়তো না, যাকে এসব আমার চিন্তা করে লাভ কি? সামনে তাকিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে বল নিয়ে খেলা করছে। আমি ডাক দিলাম এই বাবু এদিকে আসো তো। একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল এই আপনি কি আর ম্যাডামকে বাবু বলছেন কেন? আমি বললাম আমি আমার কার্ডটা ছেলেকে দেখাতেই ও দূরে সরে গেল। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম কি করো মামুনি? এই আমাকে মামুনি বলবেন না, আমার নাম তুবা। আমি বললাম মামুনি তো আমাদের আদর করে বলছি তোমাকে, কেন তোমার ভালো লাগেনি? আমি এখন বড় হয়েছি বুঝলেন, এসব কেউ আমাকে বলে না, তাই হঠাৎ শুনে তো শুনলাম, একটু আশ্চর্য লাগছে। আমি বললাম তুমি তো খুব কিউট করে কথা বলতে পারো, তোমার নামটা অনেক সুন্দর, যাক তুমি এখন কি করো? এই তো ভাইয়া বল খেলি, আপনি খেলবেন আমার সাথে? আমি বললাম না আমি খেলবো না। আচ্ছা রিয়া ম্যাম তোমার কি হয়? আরে উনি তো আমার বড় বোন, তবে আজকে আমার মনটা খুব খারাপ। আমি ও মাকে কেন কি জন্য খারাপ জানেন আমি না কাউকে দুলাভাই বলে ডাকতে পারবো না। আপু বলল আপু নাকি সারা জীবন বিয়ে করবে না, একাই জীবন পার করে দিবে। খুব ইচ্ছে ছিল দুলাভাইয়ের সাথে মজা করব, কাউকে দুলাভাই বলে ডাকবো। মনে মনে বললাম তোমার আপুর কথা শুনে তো আমারও মনটা ভেঙে একাকার হয়ে গিয়েছে। আমি বললাম আরে এত চিন্তা করো না, আমি আছি না, আমি দেখে নেব। আপনি কি আপুর নতুন বডিগার্ড? আমি বললাম তুমি জানো কিভাবে? বাবা বলেছিল। আপনার নাম কি? আমি বললাম যদি এখানে থাকি তোমার সাথে আবার দেখা হবে তখন বলবো কেমন? হঠাৎ একটা মাঝবসি লোক এসে বলল তোবা ভিতরে যা। ওকে বাবা, এখন মনে হয় আমাদের পরীক্ষা করবে, দেখি কি হয়। আমি তাসলিমার সাথে গিয়ে ওনার সামনে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার পাশে অনেক ছেলে পেলে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমার বড় কোনো অপরাধী। তো তোমাদের নামগুলা যেন কি? জি আমার নাম তাসলিমা, আর ওর নাম রেদওয়ান। তোমরা এখানে আসছো আমার মেয়েকে প্রোটেকশন দিতে, তাই তো? জি স্যার। পারবে তো আমার মেয়েকে রক্ষা করতে? আমি বললাম কি বললেন স্যার, পারবো না মানে? আপনি শুধু আমাদের দায়িত্ব দিয়ে দেখেন। সেই তো দিবই, তোমরা জানো ও আমার একমাত্র আদরের মেয়ে। আমি বললাম স্যার কিছু না বললে একটা কথা বলতাম, আমি বুঝে গিয়েছি তুমি
তুমি কি বলতে চাও? একটু আগে যে এখানে ছিলে সে কি আমার মেয়ে নাকি? এটাই তো। আমি বললাম জি স্যার, আমি আমার ছেলে মেয়ের পরিচয় দেই তখন যখন ওরা বড় কিছু করতে পারে। এর আগে মানুষ জানতো আমার কোনো মেয়ে নেই। যখন রিয়াকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে পারছি তখন সবাই জানতে পারে আমার একটা মেয়ে আছে। ঠিক তেমনই আমার ছোট মেয়েটাকে এভাবে বড় করে ওর মতো একটা দায়িত্ব দিয়ে ওর পরিচয় দেব। বুঝে গিয়েছি স্যার, আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলতে পারো, আমি কিছু মনে করব না। আমি বললাম আরে না, কি যে বলেন, আপনি এত বড় একজন মানুষ, আপনাকে কিভাবে আঙ্কেল বলি? সেই যে বলো, এর আগে অনেক বডিগার্ড আমার মেয়েকে রক্ষা করার জন্য আসছিল কিন্তু সবাই ভয়ে পালিয়ে গিয়েছে। আমি বললাম কেন, জানতে পারি? স্যার সে পারবে, তবে সময় হলে। আর আমার এই মেয়েকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে অনেক বড় বড় মন্ত্রীকে মারতে হয়েছে আমার। তো তুমি ভাবতে পারছো ও আমার কত আদরের মেয়ে। স্যার বুঝে গিয়েছি, আর বলতে হবে না। তোমাদের মাকে নয়তো তোমার বাবাকে কল করো। আমি বললাম কেন? কিন্তু স্যার যা করতে বলছি তাই করো। আমি মাকে কল দিলাম। আম্মু বলল বাবা বল, সব ঠিক আছে তো? বলল আজকের পর থেকে আমার মুখ আর কখনো দেখতে পারবা না। ফোনটা হাতে রেখে অবাক হয়ে বললাম কি স্যার, যা বলতে বলছি তাই বলো। আমি এত বেশি কথা পছন্দ করি না। আমিও ভয়ে ভয়ে আম্মুকে এই কথাই বলে দিলাম, ফোন রেখে দিলাম। তবে তাসলিমা স্বাভাবিক হয়ে বলল ওর ভিতরে কোনো রিয়াকশন দেখতে পারলাম না। উনি আমাদের সামনে দুটা পিস্তল রেখে বলল আমার মেয়ের জন্য তোমরা কি কি করতে পারবা স্যার? আমরা আমাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিব ওনার জন্য। তুই দেশালা, মরার কোনো ভয় নেই নাকি? ওর জন্য কেন মারবো আমরা? আমাদের কি এই জীবনের কোনো মূল্য নেই? কিন্তু ওনার কথা যদি না শুনি এমনি উনি আমাদের এখানে মেরে ফেলবে। শালা কি একটা বিপদে এসে ভেসে গিয়েছে, এখন বুঝতে পারছি। এই ছেলে তোমার কি হলো, কথা বললো না কেন? ভয়ে ভয়ে বললাম জি স্যার, আমরা ম্যাডামের জন্য নিজের জীবন বিলীন করতেও রাজি আছি। গোট, তোমরাই তো পারবে। এখন পিস্তল নিয়ে নিজের মাথায় টাক করে ধরো। আমি বললাম কি, এত অবাক হওয়ার মতো কিছু আছে? যা বলছি তাই করো। তাসলিমা তোর সাথে সাথে পিস্তল নিয়ে ওর নিজের মাথায় ধরে আছে। এখন যদি প্রিয়জনের জন্য মারতাম তাও কোনো আফসোস থাকতো না, আর অপরিচিত একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিব ভেবেও কষ্ট হচ্ছে। আস্তে আস্তে আমিও মাথায় ধরলাম, তবে আমার হাতটা কাঁপতে লাগলো। স্যার আমার বাবা মা সবসময় বলতো ডিউটি অবস্থায় মারা গেলে তুই বলতে পারবি দেশের জন্য মারা গেছস। আর আজকে তো আমরা একজন মহান মানুষের জন্য মরব। তিনি আমাদের দেশের রত্ন, দেশের সেবা করেন উনি। মরার পর সবাই বলবে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুজন প্রাণ দিয়েছে, এর থেকে মহান আর কি হতে পারে? তাসলিমার কথা শুনে একটু সাহস এলো। আমি বললাম জি স্যার, মরতে হলে দেশের জন্যই মরব। আপনি শুধু বলেন, এখনই ফিগার চাপ দিব। 1 2 3 বলার সাথে সাথে কি যেন মনে করে চাপ দিলাম, কিন্তু গুলি বের হলো না। এটা দেখে মনটা আনন্দে নেচে উঠল। তার মানে আমরা পরীক্ষায় পাশ করেছি। আজকে থেকে আমরা ওনার বডিগার্ড হয়ে কাজ করব। গুড জব, তোমরা পারলে। এর আগে অনেকেই এমন পরীক্ষা দিয়েছে কিন্তু কেউ পাশ করতে পারেনি, তোমরা পারছো। আমি বললাম বলছি না স্যার, আমরা ম্যামের জন্য সব করতে পারি। দেখিয়েন ওনার শরীরে একটা ফুলের টুকাও পড়তে দিব না। তবে কে কি করবে আমি জানি না। আমি থাকতে কখনো ম্যাডামের কোনো ক্ষতি হতে দিব না, এটা আমার প্রমিস। তোমার কথা আমার পছন্দ হয়েছে, আমার সাথে আসো। উনি আমাকে ধরে নিয়ে টেবিলে বসালেন, আর তাসলিমা একটা সাইডে দাঁড়িয়ে আছে। তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি, তুমি আমার মন জিতে নিয়েছ। এই ওকে খাবার দে তো। আমি বললাম স্যার আপনার সাথে বসে খাবার খাওয়ার মতো যোগ্যতা আমার নেই। আরে এভাবে নিজেকে ছোট মনে করবে না, খাও। ওনার কথা শুনে মনে হলো সত্যি উনি খুব ভালো। কিছু খাবার খাওয়া পর হলো গলার জ্বালাপোড়া করতে লাগলো, মনে হচ্ছে যেন আমার ভিতরটা যেন আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। খাবার রেখেই গলায় হাত দিলাম। ডাক্তার ডাক্তার, আমি শুধু ওনার কথা শুনতে পাচ্ছি। উনি আমার থেকে বেইমানি করছে, খুব ভালো করেই বুঝতে পারছি। তাসলিম আমার কাছে আসতে চাচ্ছে কিন্তু ওকে না করা হয়েছে। একজন ডাক্তার এসে বলল বলুন স্যার, ওরে খাবারে অল্প কিছু বিষ দেওয়া হয়েছে, যাতে না মারা যায় সেজন্যই ব্যবস্থা করুন। অমনি আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে আবার পুনরায় চলে গেলাম। আমার এখন কষ্টটা বেশি হতে লাগলো। গলা ধরে বললাম আমার সাথে এমনটা কেন করলেন? আমি তোমাকে বোঝাতে চেয়েছি যখন 2টা বুলেট তোমার বুকে থাকবে, যখন তুমি এই ব্যথা সহ্য করতে পারবে না, ঠিক তখনও আমার মেয়ের এইভাবেই খেয়াল রাখতে হবে।
তখন তোমাকে নিজের জন্য বাঁচলে হবে না, আমার মেয়ের জন্য বাঁচতে হবে। বুঝে গিয়েছ? এখন আমি তোমাকে কি বোঝাতে চেয়েছি? এই কথা আমার মেয়ে যেন কিছুই না জানে, না হয়। এখন যেই কষ্ট আছো, এই কষ্টের মাঝেও আমার মেয়ের খেয়াল রাখতে হবে। বোঝা গেল? এখন যাও, আজকে থেকেই তোমার ডিউটি শুরু। ওর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো। আর আমার মেয়ে যদি কিছু হয়, তোমাদের মাথায় গুলি দিয়ে আমি ফুটবল খেলবো, সাথে তোমাদের পরিবারের গুলোকেও হয়তো থাকতে পারে। আমি ব্যথা সহ্য করে বললাম, স্যার আপনি চিন্তা করবেন না, আমরা সব পারবো। তাসলিম আমাকে নিয়ে ওপরে চলে গেল। আমরা গিয়ে রিয়ার রুমের সামনে দাঁড়িয়ে আছি। খুব কষ্ট হচ্ছে না রে? আমি বললাম, আমার ভিতরে বিষ দেওয়া হয়েছে। বলছিস কষ্ট হচ্ছে নাকি? আমার কলিজার আগুন লাগছে মনে হচ্ছে, আমার সহ্য করতে পারছি না। চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। কেমন মানুষ উনি? পরীক্ষা করতে গিয়ে তোরে বিষ খাওয়াই দিল? এসব কথা কিছু না, সব সহ্য করে কাজ করতে পারলাম। বুঝলি? আমাদের সিনিয়রের সাথে আমাকে উদ্দেশ্য করে বলল। আমি বললাম, স্যার আমি পারবো, আপনি চিন্তা করবেন না। গুড। আমি বললাম, তাসলিমা তোর কাছে টক জাতীয় কিছু আছে? না রে। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।